নমস্কার। বিধান থেকে বিধানচন্দ্রের শীর্ষক যে এপিসোডগুলো আমি শুরু করেছি, আজকে তার দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে আমি বিধানবাবু কলকাতায় এসে থিতু হয়ে কিভাবে প্র্যাকটিস শুরু করেছিলেন তার কথা বলেছি। আজকে বলবো যে কত অল্প সময়ের মধ্যে প্রায় উল্কা সদৃশ উত্থান বলতে যা বোঝায় বিধানচন্দ্র রায়ের ক্ষেত্রে সেটাই হয়েছিল। দেখুন, বিলেত থেকে ডিগ্রি নিয়ে অনেকেই আসেন, তাদের সবার পসার জমাতে জমাতে অনেক দিন কেটে যায়। তাছাড়া কলকাতা শহরে তখন খ্যাতনামা ডাক্তারদের অভাব ছিল না। বিশেষ করে দুজনের নাম তো বলতেই হবে, একজন নীলরতন সরকার, অন্যজন ডক্টর সর্বাধিকারী। এতৎ সত্ত্বেও মাত্র 29 বছরের একজন যুবক সদ্য বিলেত থেকে ফিরেছে, হলোই বা তার ঝুলিতে এমআরসিপি আর এফআরসিএস ডিগ্রি আছে। তিনি যে দ্রুততার সঙ্গে শুধু কলকাতা নয়, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে সুনাম কুড়িয়েছিলেন এবং ধীরে ধীরে সেই খ্যাতি তার ভারত জোড়া হয়ে দাঁড়িয়েছিল, সেটাও কিন্তু এক চিত্তাকর্ষক কাহিনী। এখন বিধানবাবু বিশেষ করে জনপ্রিয় ছিলেন তার ছাত্র এবং প্রাক্তন সহকর্মীদের মধ্যে। তার একেবারে গোড়ার দিকের জনপ্রিয়তা কোন তুঙ্গবিন্দুতে পৌঁছেছিল সেটা বোঝাতে একটা ঘটনার উল্লেখ করছি। হঠাৎ তার কাছে এক ভদ্রলোকের ফোন আসে এবং তিনি বিধানবাবুকে অনুরোধ করেন দয়া করে তার বাড়িতে এসে তার অসুস্থ স্ত্রীকে একবার দেখে যাওয়ার জন্য। বিধানবাবু কখনোই না করতেন না, এক্ষেত্রেও তিনি গেলেন। গিয়ে দেখেন যে তার স্ত্রী অনেক দিন ধরে অসুস্থ, প্রায় 7 মাস যাবৎ তিনি শয্যাশায়ী। কথায় কথায় যে ভদ্রলোক, অর্থাৎ ওই ভদ্রমহিলার স্বামী, বিধানবাবুকে বললেন যে কিভাবে তিনি বিধানবাবুকেই তার স্ত্রীর চিকিৎসক হিসেবে মনোনীত করেছেন। গল্পটা এইরকম, তাদের যে পারিবারিক ডাক্তার ছিলেন, অকস্মাৎ তার মৃত্যু হয়, অথচ স্ত্রী অসুস্থ, তাকে নিয়মিত ডাক্তার দেখাতে হবে, অথচ কোন ডাক্তারকে নির্বাচন করলে সেটা সঠিক কাজ হবে তিনি তা বুঝতে পারলেন না। ফলত কলকাতা শহরে তার যত পরিচিত ডাক্তার ছিল তাদের তিনি বেশ কয়েকজনকে জিজ্ঞেস করলেন যে ভাই, কাকে আমি ডাকতে পারি? যাদের সঙ্গে কথা বললেন তারা প্রত্যেকেই তার নিজস্ব পছন্দের একটা করে নাম বলল। ভদ্রলোক বুদ্ধিমান, বুঝতে পারলেন যে এরা কিন্তু ঠিক লোকটির কথা বলছে না, তাদের ব্যক্তিগত পছন্দ অপছন্দ আমার উপর চাপিয়ে দিতে চাইছে। সুতরাং এদের বক্তব্যকে আমি অভ্রান্ত বলে ধরতে পারছি না। তাহলে কি করা যায়? ভদ্রলোক ঠিক করলেন মেডিকেল কলেজের ছাত্ররা যারা এখনো প্র্যাকটিস শুরু করেনি, তারা মিথ্যে কথা বলবে না, তাদের মধ্যে একটা ছোটোখাটো সমীক্ষা চালিয়ে দেখা যাক যে কোন ডাক্তারকে মেডিকেলের ছাত্ররা 1 নম্বরে রাখেন। সেই মতো ভদ্রলোকের 2 অফিসের কর্মী, তাদেরকে নোটবুক আর পেন্সিল নিয়ে তিনি মেডিকেল কলেজে পাঠান। সকাল 10টার সময়
দলে দলে ছাত্র তখন কলেজে ঢুকছে এবং ওই দুই ভদ্রলোক আলাদা আলাদা করে প্রায় 100-2 ছেলের সঙ্গে কথা বলে এবং তাদের নাম, তাদের পছন্দের নাম টুকে নেন। ফল দাঁড়িয়েছিল 85% ছাত্র এক বাক্যে বিধানচন্দ্র রায়ের নাম শুধু করেছিল তাই নয়, তারা বলেছিল ইফ ইউ আর লুকিং ফর এ গ্রেট ডক্টর, হি ইজ দি ম্যান। বিধানবাবুকে রসিয়ে রসিয়ে এ কথা বলার পর তিনি, বিধানবাবু কি করবেন, প্রশংসা কেউ মুখের উপর করলে তিনি একটু বিড়ম্বিত হতেন বটে, কিন্তু এই ভদ্রলোকের ঘটনা থেকেই যেটা প্রতীয়মান হয় সেটা হলো কত অল্প সময়ে বিলেত থেকে ফিরে বিশেষ করে ছাত্র সমাজের চোখে তার একটা নির্বিকল্প জায়গা বিধানবাবু তৈরি করে ফেলতে পেরেছিলেন। এই ভদ্রলোকের বাড়ি ছিল একেবারে আমাদের গঙ্গার পাড়ে, আর তার স্ত্রী অসুস্থ হয়েছিলেন প্রায় 9 মাস। তারপরে বিধানবাবু সাধ্যমতো চিকিৎসা যা করেছিলেন সেই ভদ্রমহিলা সেরে উঠেছিলেন কিনা আমি তো বলতে পারবো না, কিন্তু এইটুকু বলতে পারি যে কারণে বিধানবাবুর এই খ্যাতি এত অল্প সময়ে ছড়িয়ে পড়েছিল সেটা হলো তিনি যে শুধু বুদ্ধিমান একজন দক্ষ ডাক্তারবাবু ছিলেন তাই নয়, যেখানে তার সঙ্গে বাকি সকলের পার্থক্য রচিত হয়ে যেত সেটা হচ্ছে রোগীর প্রতি সহানুভূতিশীলতার মনোভাবে। প্রত্যেক রোগীর সামনে তিনি এমন একটা হাস্যময় মুখ নিয়ে দাঁড়াতেন যে প্রচলিত আছে সেই মুখ দেখেই রোগীর নাকি অর্ধেক রোগ সেরে যেত। বহু অসুস্থ গরিব মানুষকে তিনি নিজে থেকে নার্স করতেন, তাদের বাড়ি গিয়ে প্রয়োজনে রান্নাঘরে ঢুকে রান্নাও করে দিতেন তাদের খাওয়া দাওয়ার যাতে অসুবিধে না হয়। এখন বিধানবাবুর একটা অবিশ্বাস্য অ্যানালিটিক্যাল স্কিল ছিল, আর ছিল ইনটিউশন। তিনি রোগের উপসর্গ দেখে তৎক্ষণাৎ বলে দিতে পারতেন যে কোন ওষুধটা রোগীর খাওয়া প্রয়োজন এবং খেলে কোনটা এফেক্টিভ হবে বা কোনটা হবে না। কিন্তু তার চেয়েও বড় কথা ছিল তার হিলিং টাচ, যেটা আজকের ডাক্তারদের মধ্যে বলতে পারেন প্রায় অদৃশ্য হয়ে গেছে। এবং সেই সময় বিধানবাবুকে নিয়ে বহু গল্প কথা তার পেশেন্টদের মুখে ঘুরত এবং এইভাবেই একটা মিথ তৈরি হয়ে গিয়েছিল তার ডাক্তারিকে কেন্দ্র করে। এটা এমন একটা মিথ যে মিথ আজও মানুষ এতদিন পরে তার মৃত্যুর সসম্মানে মনে রেখেছে, যদিও সরকারি স্তরে বিধানচন্দ্রকে নিয়ে তেমন কোনো চর্চা আমি কখনো হতে দেখিনি। সে যাই হোক, বিধানবাবু একটা অসুবিধে হলো, প্র্যাকটিস করতে গিয়ে দেখলেন যে তখন কলকাতা শহরে
পাতে দেওয়ার মতো ডায়াগনস্টিক ল্যাবরেটরি বিশেষ ছিল না। যে 2-4টে ছিল সেখানে পরীক্ষা করে রিপোর্ট আসতে অনেক সময় লাগতো। তাতে যেসব ক্রিটিক্যাল রোগী তাদের ক্ষতি হতো। সেই জন্যে বিধানবাবু ঠিক করলেন কয়েকজন বন্ধুর সঙ্গে পরামর্শ করে যে নিজের বাড়িতেই তিনি একটা ল্যাবরেটরি খুলবেন এবং সেই ল্যাবরেটরিতে বেসিক যে ইনভেস্টিগেশনগুলো অর্থাৎ ব্লাড টেস্ট, ইউরিন, স্টুল ইত্যাদি তিনি বাড়িতে বসেই তাড়াতাড়ি করে একেবারে সম্পূর্ণ নির্ভরযোগ্য রিপোর্ট পেয়ে যাবেন। এতে দুটো কাজ হবে, এক, পেশেন্টকে তীর্থের কাকের মতো রিপোর্টের জন্য অপেক্ষা করতে হবে না, আর দুই, তার বাড়িতে তৈরি হওয়া রিপোর্ট কেউ ভ্রান্ত প্রমাণ করতে পারবে না। এখন এই যেভাবে যে উৎসাহ নিয়ে তিনি রোগীর চিকিৎসা শুধু করতেন না, রোগীর পরিচর্যা পর্যন্ত করতেন, সেটাই রোগীদের কাছে ছিল সবচেয়ে ভরসার জায়গা। এখন বিধানবাবুকে পরবর্তীকালে যখনই জিজ্ঞেস করা হতো তার এই প্রায় আধিদৈবিক ক্ষমতা নিয়ে, তিনি শুধু একটু মুচকি হাসতেন আর সেই যে দর্শন তিনি মেডিকেল কলেজের দেওয়াল লিখন থেকে নিজের দর্শন হিসেবে চিহ্নিত করেছিলেন সেটাকেই আউড়ে যেতেন। সেটা হলো ডু ইয়োর বেস্ট অ্যান্ড লিভ টু গড দ্য রেস্ট। তোমার পক্ষে যতটা করা সম্ভব তুমি করো, বাকিটা উপরওয়ালার হাতে ছেড়ে দাও। ওই গীতাতেও আমাদের একই কথা, কর্মণ্যেবাধিকার আস্তে মা ফলেষু কদাচন। সুতরাং তিনি মনে করতেন যে সিম্প্যাথি এবং রোগীর প্রতি ফেলো ফিলিং যে ডাক্তারের নেই, তিনি বেশি দূর অগ্রসর হতে পারবেন না। একবার একজন পেশেন্ট এসে বিধানবাবুকে বললেন যে ডাক্তারবাবু কিছু মনে করবেন না, আমার না অ্যালোপ্যাথিতে কোনো বিশ্বাসই নেই, আমি কোনো রকম প্যাথিতে বিশ্বাস করি না, অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, অন্য কোনো প্যাথি থাকলে। তখন বিধানবাবু জিজ্ঞেস করলেন তাহলে আপনি কিসে বিশ্বাস করেন? উনি বললেন সিম্প্যাথিতে। এবং বিধানবাবুর কাছ থেকে তিনি যে সিম্প্যাথি পেলেন এবং সেই অবকাশে অ্যালোপ্যাথির উপরেও তার নির্ভরতা বাড়ল, সেটাও একটা চমকপ্রদ ঘটনা। বিধানবাবু খুব অর্গানাইজ মানুষ ছিলেন। সকাল সকাল ঘুম থেকে উঠে যেতেন, উঠে তার প্রথম কাজ ছিল যে সেদিনকে কতজন রুগী তার দর্শন প্রার্থী হতে চান তাদের তালিকা 1, 2, 3 করে একটা নোটে লিখে রাখা, যাতে তিনি প্রত্যেকের প্রতি সুবিচার করতে পারেন এবং যতটুকু সময় দিয়ে এদের প্রত্যেকের চিকিৎসা করা প্রয়োজন সেই সময়টুকু ব্যয় করতে পারেন। এখন এই যে নাম তিনি লিখতেন, তাদের মধ্যে অনেক গরিব গুরব পেশেন্টও থাকতো। তিনি জানতেন
এরা প্রথমবারের ভিজিট যদি বা দেয়, দ্বিতীয় তৃতীয়বার ভিজিট দেওয়ার ক্ষমতাই এদের নেই। এইসব রোগীর ক্ষেত্রে তিনি নোটে লিখে রাখতেন যে আমাকে এদের বাড়ি যেতে হবে। সিম্প্যাথি বলুন, এমপ্যাথি বলুন, কম্প্যাশন বলুন, মানবিকতা বলুন, গিভ ইট এনি নেম, কিন্তু একজন দরিদ্র রোগী আমার চেম্বারে এসে একবার দেখিয়ে গেল, বেচারার ফলো আপ ভিজিট করার পয়সা নেই, সেটা টের পেয়ে ডাক্তারবাবু আমার বাড়িতে সোজা করান আনলেন দ্বিতীয়বার তৃতীয়বার আমাকে দেখার জন্য। তো এরা লেজেন্ড হবেন না তো কি ডক্টর সুদীপ্ত রায়রা হবেন? সে যাই হোক, বিধানবাবুর তার যারা অনুজ তাদের প্রত্যেককেই একটা উপদেশ দিতেন, সেটা হলো যে দেখো, তুমি একবার যখন ঠিক করেছো এই পেশাতে আসবে, তখন তোমার মানসিক অ্যাটিটিউডটাকে সবার আগে স্থির করতে হবে। প্রথমেই বুঝতে হবে ডাক্তারিটা কোনো ব্যবসায়িক কাজ নয়। মাঝে মাঝে ভাবি বিধানবাবু যদি আজকে হঠাৎ আরেকবার কলকাতায় এসে হাসপাতালগুলো বা প্রাইভেট প্র্যাকটিস যে ডাক্তাররা করে সেখানে ঘোরাঘুরি করতেন, তাহলে তিনি হয়তো বিরক্তিতে বলে যেতেন যে আমি আর বাঙালির ঘরে জন্মই নিতে চাই না। কেননা এখন ব্যবসায়ী হয়ে গেছে ডাক্তারির প্রধান অঙ্গ, যেখানে অ্যাটিটিউড অফ মাইন্ড ইজ ডাইরেক্টেড টুয়ার্ডস মানি, নট টুয়ার্ডস দ্য পেশেন্ট। সে যাই হোক, কিন্তু বিধানবাবুর দর্শন ছিল যে এ ডক্টর শুড অলওয়েজ ফিল that he has a sacred duty towards suffering humanity, and he should have unbounded kindness for everyone. অনেকটা জানো মাদার টেরিজার একটা পুরুষ ভার্সন। পেশায় তিনি ডাক্তার, বিজ্ঞানের সাধনা করেন, কিন্তু মনটা তার ভক্তের। তার চেয়েও বড় কথা, মনটা তার নিজের রোগীদের জন্য কাতর। এই যে বিবিধ গুণের সমাহার, এই সমাহারটাই বিধানচন্দ্র করে তুলেছিল, এতে কোনো সন্দেহ নেই। ফলে যা হবার তাই হয়েছিল। বিধানবাবুর কাছে যারা চিকিৎসা করতে আসতেন তারা নিজেদের ডাক্তারবাবুর কাছে সমর্পণ করে দিতেন, মানে সমস্তটুকু দিয়ে সমর্পণ, শরীর মন। কেননা তারা জানতেন যে এর চেয়ে কোনো নিশ্চিন্ত আশ্রয় কলকাতা শহরে কোনো ডাক্তারের চেম্বারে তারা পাবেন না। তারপরে এর ফলে যেটা হতো, একজন বলেছেন যে এর ফলে একটা স্পিরিচুয়াল আন্ডারস্ট্যান্ডিং বিটুইন দ্য ডক্টর অ্যান্ড হিজ পেশেন্ট, এটাও একটা আধ্যাত্মিকতার স্তরে পৌঁছে যেত। এবং সেই মন যত পরিশীলিত হতো, ঠিক সমহারে বিধানবাবুর প্রভাব গিয়ে পড়ত রোগীর উপর।
তিনি মনে করতেন যে মানুষের দুর্দশায় পিছনে উপরওয়ালার হাত আছে এবং তিনি চান ডাক্তাররা খোলা মনে কোনো রকম প্রাপ্তিযোগের আশা না করে তাদের সেবাটুকু করুক। এমনকি মোহনদাস করমচাঁদ গান্ধী, যার নেচারোপ্যাথি ছাড়া আর কোনো কিছুতে বিশ্বাস ছিল না এবং যার এই একগুয়ে মেজাজের জন্য 42-এর ভারত ছাড়ো আন্দোলনের পর পুনার আগা খান প্যালেসে যখন তিনি সস্ত্রীক বন্দী ছিলেন, কস্তুরবা গান্ধী তখন গুরুতর অসুস্থ হয়ে পড়েন। কিন্তু এমনই জেদ ছিল গান্ধীর যে তিনি তার স্ত্রীর চিকিৎসা করতেন নিজের মতো করে, জল পোড়া, প্রাকৃতিকভাবে, এবং অজস্র বন্ধু বান্ধবের অনুরোধ উপরোধ সত্ত্বেও তিনি একজন অ্যালোপ্যাথ ডক্টরকেও আগা খান প্যালেসে ঢুকতে দেননি। এই রকম জেদি গুজরাটির গুমর কিন্তু বিধানচন্দ্র রায়কে দেখলে আর দাঁড়াতে পারত না। তিনি অকপটে বলতেন যে বিধান ইজ মোর অবস্টিনেট দ্যান মি। সে যাই হোক, আগেই আপনাদের বলেছি যে সে সময় কলকাতায় ডাক্তারের জগতে দুই উজ্জ্বলতম জ্যোতিষ্ক ছিলেন ডক্টর সর্বাধিকারী এবং ডক্টর নীলরতন সরকার। এই যে LIC বিল্ডিং আমরা দেখি ওই জওহরলাল নেহরু অ্যাভিনিউতে, আনন্দবাজারের গলির ঠিক উল্টো দিকে, অত বড় বাড়ি, নীলরতন সরকার ছিলেন ওই বাড়ির মালিক। জ্যোতি বসুও ছোটবেলায় ওই বাড়ির এক প্রান্তে তার বাবা ভাড়া থাকতেন এবং ওখান থেকেই লোরেটো স্কুলে পড়তে যেতেন জ্যোতিবাবু। সে যাই হোক, কিন্তু বিধানচন্দ্রের এই উত্থান দেখে তাঁরা কিন্তু ঈর্ষান্বিত হননি, বরঞ্চ যতভাবে সম্ভব বিধানচন্দ্রকে তারা উৎসাহিত করেছেন। নীলরতন সরকার তো কোনো কঠিন কেস এলে বিধানবাবুকে সঙ্গে নিয়ে যেতেন রুগীর বাড়িতে। ফলে যেহেতু নীলরতন সরকার ছিলেন সব গুরুর গুরু এবং বিধানবাবু একেবারে অক্লেশে তার বিশ্বাস এবং মর্যাদা অর্জন করতে পেরেছিলেন, সেটাও তার জনপ্রিয়তাকে আরেক ধাপ বাড়িয়ে দিয়েছিল। এখন এইভাবে একেই তো তার গুরুভাগ্য বরাবর ভালো, আমরা মেডিকেল কলেজে দেখেছি। বিলেতে গিয়েও যেসব প্রফেসর গোড়ার দিকে তার প্রতি অত্যন্ত বিরূপাচরণ করেছিলেন, তারাও কিভাবে বদলে গিয়েছিলেন সে কথা বলেছি। আর কর্মজীবনে প্রবেশ করে ডক্টর নীলরতন সরকারের শিষ্যত্ব গ্রহণ করার পরে বিধানবাবু সম্পূর্ণ অপ্রতিদ্বন্দ্বী হয়ে ওঠেন। নমস্কার, কাল ফিরে আসব তৃতীয় কিস্তি নিয়ে।